যারা করে নারী ধর্ষণ, যারা করে গুলি বর্ষণ, যারা করে নারী ধর্ষণ, যারা করে গুলি বর্ষণ, তারা হলে দেশের রাজা মন্ত্রী এমএলএ। তাতে অসুরের দৌরাত্ম বাড়ে, সাধু যায় জেলে। তাতে অসুরের দৌরাত্ম বাড়ে, সাধু যায় জেলে। যারা করে নারী ধর্ষণ, যারা করে গুলি বর্ষণ, যারা করে নারী ধর্ষণ, আবার যারা করে গুলি বর্ষণ, আর তারা হলে দেশের রাজা মন্ত্রী এমএলএ। তাতে অসুরের দৌরাত্ম বাড়ে, সাধু যায় জেলে। তাতে অসুরের দৌরাত্ম বাড়ে, সাধু যায় জেলে। তাতে অসুরের দৌরাত্ম বাড়ে, সাধু যায় জেলে। নমস্কার, সকল সনাতনী বন্ধুদের জানাই আমার আন্তরিক শ্রদ্ধা। আমি বিশেষ বিষয়ে আপনাদের সামনে এলাম। যেটা দেখলাম, কার্তিক মহারাজ, প্রভুপাদ কার্তিক মহারাজ, তাকে থানা থেকে নোটিশ করেছিল, তার নামে এফআইআর হয়েছে। তাকে ডেকেছিল জিজ্ঞাসাবাদের জন্য। উদ্দেশ্য ছিল জিজ্ঞাসাবাদ করতে, ডেকে তাকে অ্যারেস্ট করবে খুব সম্ভব। অর্থাৎ যে ধারাগুলো দেওয়া হয়েছে সে ধারাগুলো টোটালি নন বেলেবল এবং কমপক্ষে 10 বৎসর জেল, সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড, এমনকি ইচ্ছা করলে হাকিম মৃত্যুদণ্ড দিতে পারে। সেখানে জিজ্ঞাসাবাদ করতে ডাকা মানে তুমি এসো, তোমাকে অ্যারেস্ট করি। সাহস পায়নি পুলিশ, কারণ পুলিশের তো একটা বিবেক আছে, তার আশ্রমে এসে তাকে অ্যারেস্ট করার। অনেকে বলছেন কার্তিক মহারাজ পালিয়ে কলকাতা গেছেন। তিনি পালিয়ে গিয়ে হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছেন। তিনি আগাম জামিন চেয়েছেন কি পুরোপুরি এফআইআরটাকে নস্যাৎ করবার জন্য আবেদন করেছেন, সেটা বোঝা যাবে আমাদের কোর্টের রায় যখন বের হবে। কিন্তু প্রত্যেকের অধিকার আছে আগাম জামিন চাওয়ার, এটা সাংবিধানিক অধিকার। এটা পালিয়ে যাওয়ার কি ব্যাপার আছে? কারণ আগাম জামিন নিতে হয়। এই পশ্চিমবঙ্গ পুলিশ 12 বৎসর আগে কি ঘটনা ঘটেছে, ঠিক না বেঠিক, সেগুলো তদন্ত করবার জন্য নন বেলেবল ধারায় কেস ঠুকে দিয়ে একজন সনাতনী সাধুকে, মহারাজকে, তারা কিন্তু এইভাবে অ্যারেস্ট করবার মতো ক্ষমতা পেত না। আপনি জানতো একটা সাধারণ মানুষ যে 12 বৎসর আগে আমাকে ধর্ষণ করেছিল কোনো নারী, যান দেখি কোন থানায় আপনার এফআইআর হয়, যান আমি বলে দিচ্ছি, যান ওইভাবে মুখ দিয়ে বলবে যে আমি 12 বৎসর আগে চাকরির জন্য গিয়েছিলাম, আমাকে চাকরির জন্য ডেকে নিয়ে আমাকে ধর্ষণ করেছিল, আমি প্রেগনেন্ট হয়েছিলাম, অমুক জায়গায় আমি অ্যাবারশন করিয়েছিলাম। একটা ডায়েরি পর্যন্ত লিখবে না। হ্যাঁ, আমি একেবারে কথা দিচ্ছি আপনাদের, আমি জানি আপনি যদি সত্যি সত্যি ধর্ষিতা হয়ে থাকেন, আপনি ধর্ষিতা হয়ে যান না, যদি কোনো তৃণমূলের নেতার বিরুদ্ধে সেই ধর্ষণের কেস করতে আপনি যান, এফআইআর করতে না, একটা ডায়েরি করতে যান, সেই ডায়েরি সহজে নেওয়া হয় না। যদি শুধু একটু তৃণমূলের নেতার গন্ধ গায়ে থাকে বা নেতার হাত মাথায় থাকে, আপনারা ভাববেন আমার কথাগুলো। আর 12 বৎসর আগের ঘটনা বলে একজন মহারাজকে তার সামাজিক সম্মান নষ্ট করবার জন্য এইভাবে এফআইআর করা হলো, এটা কি পুলিশ করেছে মনে হয়?
না, এখানে পুলিশ মন্ত্রীর হাত রয়েছে। যদি বলেন কি করে, আমি আপনাদের একটা বক্তব্য শোনাবো, আপনারা শুনুন। মাননীয় মুখ্যমন্ত্রী একদিন তারই সভাতে, তৃণমূলের সভাতে, তিনি কার্তিক মহারাজের উপর কতটা ক্ষুব্ধ তিনি তা প্রকাশ করেছিলেন। শুনুন। আমি একটি লোকের নাম করে বলেছিলাম, তার নাম কার্তিক মহারাজ। তিনি আমাদের এজেন্ট বসতে দেয়নি। তৃণমূল কংগ্রেসের ভোটের দুদিন আগে মুর্শিদাবাদে যে দাঙ্গাটা করিয়েছিলেন তার হোতা ছিলেন উনি। শুনলেন তো, ওই যে রাগ কার্তিক মহারাজ। দেখে নিচ্ছি তোমাকে, দাঁড়াও, কিভাবে তোমাকে সোজা করা যায়। তার দোষ কি? তার দোষ তিনি 12টা স্কুল করেছেন। তার দোষ তিনি একদম ডাউন টোডেন, অর্থাৎ একেবারে নিম্ন স্তরের যারা এসসি এসটি, অত্যন্ত অনাথ গরিব, তাদের সন্তানদের এনে তাদের খাওয়া দিয়ে পড়া দিয়ে তাদের বিদ্যা অর্জন করার অধিকার তিনি দিয়েছেন। এবং সেখান থেকেই বিদ্যা লাভ করে গিয়ে আবার সেই স্কুলগুলোতেই তারা কিন্তু আবার নিজেরা গিয়ে টিচারও হচ্ছেন, এদের খাওয়া পড়া সবকিছু দিয়ে। ভাবতে পারেন, ভারত সেবাশ্রম সংঘ যদি জনগণ কোনো বিপদে পড়ে, সুনামি হোক, ঝড় হোক, বন্যা হোক, ঝাঁপিয়ে যদি পড়ে, তাহলে আগে যায় ভারত সেবাশ্রম সংঘ। সারা পৃথিবীতে যাদের শাখা রয়েছে, আপনি ভাবুন একটু কথাগুলো। তাহলে এই যে দিদি, তার যে কতটা রাগ, এবং সেই রাগের বহিঃপ্রকাশ 12 বৎসর আগের ঘটনা তৈরি করে আজকে তার পুলিশ দিয়ে, পুলিশ মন্ত্রী হয়ে যে জঘন্য কাজটি তিনি রাজনীতিতে করলেন, এটা ইতিহাস ক্ষমা করবে না, কোনদিন ক্ষমা করতে পারে না। আমি বললাম তো, আপনি ধর্ষিত হয়ে আজই, কালই সকালে যান একটা থানায়, সঙ্গে সঙ্গে আপনার ডায়েরি নেয় কিনা, এফআইআর হয় কিনা পরীক্ষা করুন, পরীক্ষা করুন। আপনার বাড়িতে ডাকাতি হয়েছে বলে আপনি থানায় যান, থানায় আপনার ডায়েরি নেয় কিনা, এফআইআর করে কিনা, আপনি নাম দিন, অমুক অমুক ডাকাতি করতে এসেছিল। আগে আসবে ইনভেস্টিগেশন করতে আপনার বাড়িতে সত্যি সত্যি ডাকাতি হয়েছে কি না, তারপরে এফআইআর স্টার্ট হবে। বড়জোর একটা ডায়েরি নিতে পারে, তার বেশি না। তাও ডায়েরি নিতে গেলেও অনেক কাঠখড় পোড়াতে হয়। যদি আপনি বিজেপি টিজেপি করেন, অর্থাৎ সিপিএম করেন বা কংগ্রেস করেন, এক কথায় তৃণমূল দলটা যদি না করেন, তাহলে কিন্তু আপনি ডায়েরিটাও লেখাতে পারবেন কিনা সন্দেহ আছে। এই যে মহিলা, এই মহিলার কথা বলতে আমার ভালো লাগছে না। তিনি নিজে কিন্তু বলেছেন যে এটা দেখছেন একদম দিদি। তার কথাটা শুনেন কি বলছে, শুনুন। উনি ওই শুধু সাংবাদিকের সঙ্গে যোগাযোগ হয়েছিল প্রথমে, হ্যাঁ, তারপরে আস্তে আস্তে উনি যা করার করেছেন। কোন সাংবাদিক, নাম কি তার? যেন নামটা দীপক ব্যাপারী। দীপক ব্যাপারী আইপ্যাকের সঙ্গে যোগাযোগ করে দিয়েছে। ব্যাপারটা হচ্ছে ওপর মহল থেকে সবকিছু। ওপর মহলটা কারা? ওপর মহলটা হচ্ছে আপনার দিদির লোকজন। দিদির লোকজনই করাচ্ছে, তাই তো? ঠিক করে দিয়েছে সব ব্যাপারটা হচ্ছে উনি সব ঠিক করছেন, উনি হ্যান্ডেল করছেন সবকিছু। শুনলেন তো, দিদি এটাকে মনিটরিং করছে। আইপ্যাক না জিপ্যাক না ওয়াইপ্যাক, ওগুলো বড় কথা না। দিদি এটাকে মনিটরিং করছেন, এটা হচ্ছে সবচাইতে বড় কথা। এই জন্যেই পুলিশ 12 বৎসর আগের ঘটনা টেনে এনে আজকে এফআইআর করতে বাধ্য হয়েছে। কিচ্ছু করার নেই পুলিশের, সে মন্ডল হোক, আর বিশ্বাস হোক, আর শিকদার হোক, আর চ্যাটার্জি হোক, ব্যানার্জি হোক। একজন বিশ্বাসবাবু তো অনুব্রত
মণ্ডলের কি হারে গালাগালি শুনলেন? কি হয়েছে তার? কি হয়েছে? একজন পুলিশ কমিশনার রাজীব কুমার, ডিজি, তাকে কিভাবে কথা বলছে? তাহলে এই পাওয়ারগুলো কোথার থেকে আসে ভাবতে হবে। যারা যারা এই তৃণমূলের বিরোধিতা করেছে, এদের দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছে, পুলিশের দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছে, পুলিশের চটি চাটার বিরুদ্ধে কথা বলেছে, প্রকৃত সংবিধান নিয়ে কথা বলেছে, তাদেরই কিন্তু এই ধরনের হাল করে ছেড়েছেন। একটা মানুষকে আমরা হারিয়েছি। আমি যেখানেই গান করতে যেতাম, রাত যত বাজুক, আগে আমি খুলে দেখতাম পঙ্কজ দত্ত, সিনিয়র আইপিএস অফিসার, তিনি কি বলেন। ভাবা যায় বটতলা থানায় তাকে নিয়ে এই তৃণমূলের লোকজন জুতোর মালা গলায় দিয়ে লোকটাকে মেরেই ফেললো, মরেই গেল লোকটা। এই দুঃখে এত বড় একজন সৎ সিনিয়র আইপিএস, আমি তার পবিত্র আত্মার প্রতি শ্রদ্ধা জানাই। অশোক গাঙ্গুলি মহাশয়, মাননীয় অশোক গাঙ্গুলি মহাশয়, যিনি বিচারক ছিলেন, ভাবা যায়, ভাবা যায়, তাকেও ছেড়ে দেয়নি, তার বিরুদ্ধেও মেয়েলি কেস হয়েছিল। হ্যাঁ, যাদের কথা বললাম এখনো তো একদম গোড়াঘাটে যায়নি। আমাদের মাননীয় রাজ্যপাল, তাকেও ছাড়েনি। দিদির সেই বক্তব্য খুঁজে পাবো কিনা জানি না। আমি ওই রাজভবনে আমি যাব না, ওখানে গেলে নাকি মেয়েদের এইসব বলছিলেন। তাহলে দিদি আপনি কি এখন বলবেন আপনারা ল কলেজে ভর্তি করবেন না, আপনারা কেউ মেয়েদের ডাক্তারি পড়াবেন না, কারণ আরজি করের মতো হয়ে যাবে, আপনারা কেউ আর মেয়েদের উকিল বানাবেন না, ল কলেজে পাঠাবেন না, ওই যে ওখানে ধর্ষণ হয়, বলবেন? ছি ছি, ধিক্কার দেই এই ধরনের মুখ্যমন্ত্রীকে। বলবেন কি? আপনি রাজ্যপালকেও ছাড়েননি। আমি ভাই ওই রাজভবনে যাব না, ওখানে নাকি মেয়েদের কি এইসব। বাবারে, আমাকে এখন রাজভবনে ডাকলে আমি আর যাব না, রাজভবনে আমি আর যাচ্ছি না ভাই। আমাকে রাস্তায় ডাকলে যাব, রাজ্যপালের কথা বলতে হলে আমাকে রাস্তায় ডাকবে, আমি রাস্তায় গিয়ে দেখা করে আসব। কিন্তু যা কীর্তি কেলেঙ্কারি শুনছি, আপনার পাশে বসাটাও পাপ। কাকে না করেছে যারা যারা তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছে, সোচ্চার হয়েছে, তিনি দিদির রক্ত চক্ষু একদম সুতীক্ষ্ণ দৃষ্টিতে পড়েছে। দেখুন ওনাদের কাজটা কি জানেন? একদম নিচু তলার কর্মী যারা হবে তাদের মিথ্যা গাজার কেস দিয়ে ভরে দেবে। এই সালা, মানে উপর মহলের অর্ডার আছে, লাফালাফি করবি না, বুঝলি তো, এসব জয় শ্রীরাম রাম ছেড়ে দে। একদম প্রথম পুলিশ গিয়ে একদম থ্রেট দেবে, তুমি নেতা হয়ে গেছো না, একদম যেন দেখি না, বুঝলি তো। এই সুবল, বুঝলি তো, আলোক, এই যতীন, এসব করবি না কিন্তু। হ্যাঁ, এমন ভাবে যদি পুলিশের কথা না শোনে ঝট করে ধরে এনে গাজার কেস দিয়ে দেবে। একবার হাইকোর্টের মহামান্য বিচারপতি বলেছিলেন যে যতগুলো গাজার কেস হয়েছে, কয়েকশো কুইন্টাল গাজা যতগুলো থানা আছে, সমস্ত থানার ঘরে রাখলেও তো এই গাজা ধরবে না, সে গাজাগুলো কোথায়? তখন পুলিশ বলেছিলেন ওগুলো ইঁদুরে খেয়ে গেছে, গাজা সব ইঁদুরে খেয়ে গেছে। কি অদ্ভুত রাজত্ব চলছে দেখবেন। অনুব্রত মণ্ডল নিজে বসে বলছেন, তৃণমূল এই কার্যকারী একটা সভাতে বসে আমাকে বিরুদ্ধে বলবে তো গাজার কেস দিয়ে দিতে, উনি অর্ডার দিচ্ছেন, কেস সাজানোর অর্ডার দিচ্ছেন। ছেলেটাকে ওকে অ্যারেস্ট করিয়ে দেন। আর যে মেয়েটা কি নাম, ওই আগে সেই মোটা করে মেয়েটা একটা কাপড়ের দোকানে যায়, ও বিজেপি করে ওকে অ্যারেস্ট করে দেয়, গাঁজা কেসে দেয়। তারপরে যদি আরেকটু ভালো নেতা হয়, দেখা যাচ্ছে সে বেশ খানিকটা আরেকটু বড় নেতা, একেবারে নিচের তলার না,
তাকে ধরে এনে অস্ত্র আইনে কেস দিয়ে দেবে। এদের কাজটা হচ্ছে এই। তার চাইতে যদি আরেকটু বড় মাপের কেউ হয়, কার্তিক মহারাজ, পঙ্কজ দত্ত, রাজ্যপাল, অশোক গাঙ্গুলি, এই ধরনের, তার বিরুদ্ধে দিয়ে দেবে মেয়েলি কেস। আমার বিরুদ্ধে মেয়েলি কেস করতে গিয়েছিল একবার বটতলা থানায়। আমার তো ভাগ্য ভালো যে থানার যিনি ডিউটি অফিসার ছিলেন তিনি ওই আরজি দেখে বলছেন, অসীম সরকার? কোন অসীম সরকার? কবি অসীম সরকার? বলে হ্যাঁ। আপনাকে ধর্ষণ করেছে? হ্যাঁ। বলছে একটু বসুন, আমি অসীম বাবুকে আমি একটা ফোন করব, ওনাকে ডাকাবো, আপনি বসুন, যাবেন না। যখনই ডিউটি অফিসার ঘরে গেছে, ওই সুযোগে ওয়াশরুমে যাওয়ার কথা বলে পালিয়ে চলে গেছে। বুঝতে পারছেন? ডিউটি অফিসার আমাকে চিনতেন, তাই আমার নামে কেসটা করতে পারেনি। কেস একবার করলে তারপরে তো তারপর এফআইআর হবে, আইও নির্ধারণ হবে, এগুলো তো হবেই। ধর্ষণ কেস, অ্যারেস্ট হবে, জামিন নিতে হবে। এগুলো কেন করা হয়? একমাত্র করা হয় এদের সামাজিকভাবে বদনাম রটিয়ে দাও, সামাজিক সম্মান নষ্ট করে দাও, এদের ব্রেনের উপর চাপ সৃষ্টি করে দাও। মনে রাখবেন, কার্তিক মহারাজকে চাপ সৃষ্টি করার মতো কোনো শক্তিই নেই, কারণ যার মাথার উপরে রয়েছেন স্বামী প্রণবানন্দজি, যার চারপাশে রয়েছেন আরো ভারতবর্ষের মহাপুরুষেরা চক্র আকারে ঘুরছে, কিচ্ছু করতে পারবেন না। এই জন্যই তো উনি বলেছেন আশীর্বাদ, এটা আশীর্বাদ। এই জন্যই উনি সাধু। যা কিছু ঘটনা ঘটে তারই ইচ্ছা আশীর্বাদ। এর একটা ভালো দিক অবশ্যই আছে, অবশ্যই আছে ভালো দিক। মনে রাখবেন, আপনারা মহিলার বক্তব্য পরে শুনেছেন। তিনি যে বক্তব্য আগে দিয়েছিলেন, পরবর্তীতে বক্তব্যের পরিবর্তন ঘটেছে। আমি আমাদের সনাতন ধর্মের শিক্ষা দেয়, যত্র জীব তত্র শিব, যত্র নারী তত্র গৌরী। তাকে মা বলেই বলছি। মা, 12 বৎসর তুমি ঘুমিয়েছিলে। আমি তো জানতাম কুম্ভকর্ণ 6 মাস ঘুমায় আর 6 মাস জেগে থাকে, কিন্তু এরকম আমি শুনিনি যে কোনো মহিলা 12 বৎসর আগে ধর্ষিতা হবে আর সেই মহিলা 12 বৎসর আগে প্রেগনেন্ট হবে, তার 12 বৎসর পরে গিয়ে কেস করবে। এই কেস কি করে টেকে, এইটাই তো আমি বুঝতে পারছি না। কি করে এফআইআর হয় এই কেসে? এটা কোন নিয়ম অনুসারে হতে পারে? কোন অনুসারে? আমার মাথার মধ্যে আসে না। পৃথিবীতে এমন ঘটনা ঘটেছে কিনা আমার জানা নেই। হ্যাঁ, 12 বৎসর আগে যদি এফআইআর করা থাকতো, একটা ডায়েরিও করা থাকতো, তাহলে কিন্তু দাঁড় করানো যেত যে আমি একটা ডায়েরি করেছিলাম, আপনারা তখন তদন্ত করেননি। পুলিশ যদি তদন্ত না করে ডায়েরি করলে, আপনার অনেক রকমের পথ আছে। আপনি এসপি সাহেবের কাছে বাই পোস্টে রেজিস্ট্রি চিঠি পাঠাতে পারেন। তাতেও যদি কাজ না হয়, সমস্ত প্রমাণ নিয়ে আপনি কোর্টে গিয়ে আপনি কোর্টের দ্বারস্থ হতে পারেন। তার একটাও হলেন না কেন মা? আপনাকে মা বলেই বলছি, আপনাকে আমি খারাপ কিছু বলবো না। তবে আপনি কেমন মা আপনি নিজে নিজে বুঝবেন। জানি না কোন প্রলোভনে আপনি পড়েছেন। আপনি চাকরি দিতে নিয়ে গেছে, ধরুন সে যদি আপনাকে কুপ্রস্তাব দিয়ে থাকে, আপনি চিৎকার করবেন না? আপনি চিৎকার করে সবাইকে জড়ো করবেন না? তোমরা দেখো দেখো, আজ আমাকে ধর্ষণ করতে এসেছে। তখনই তো ব্যাপারটা অন্যরকম হয়ে যায়। আপনি তো আপনার মুখ দিয়ে বলেছেন, আমি তাকে স্বামী রূপে মেনে নিয়েছিলাম, আমি তাকে প্রভু রূপে মেনে নিয়েছিলাম। তাহলে ধর্ষণ হয় কি করে? যদি কোনো নারী কোনো পুরুষকে স্বামী রূপে মেনে নিয়ে তার সঙ্গে সহবাস করে, যদি বলছি, এখানে ধর্ষণ হয় কি? ধর্ষণ তো টেকেই না। প্রথমত 12 বৎসরের আগের ব্যাপারটা এখন
কোন আইনে কোন সংবিধান বলে কেস হতে পারে এটা আমার মাথার মধ্যে আসে না। আমি ক্রিমিনাল অ্যাক্টের হয়তো সবকিছু জানিও না। আপনারা যারা বড় বড় উকিল আছেন আপনারা দেখবেন এখন ঘটছে ঘটনা, পরশুদিনের ঘটনা, ল কলেজের ঘটনা। আজকে তার উকিল বলছে না না এগুলো ষড়যন্ত্র চলছে আমার মক্কেল মনোজিতের নামে। যে ভিডিও আছে কোথাও অত্যাচারের ধর্ষণের কোন রকম প্রমাণ নেই, বেরিয়ে বলছে। শুনুন শুনুন কি বলছে একজন ধর্ষণকারীর পক্ষে। কি বলছে উকিল? বলছে আমার মনোজিৎ তার বিরুদ্ধে এরকম কোনো প্রমাণ নেই। আবার মিডিয়া বলছে তাহলে আপনারা কেন জামিন চাইলেন না? তার কোনো জবাব দিতে পারছে না। শুনুন বক্তব্য অনুযায়ী তাহলে আপনার মক্কেল তিনি ধর্ষণ করেননি, তিনি আমার মক্কেল করেন। লাভ বাইট যদি কারোর গলায় থাকে তাহলে কি ভিডিও হতে পারে? সরকারি আইনজীবী তো অনেক কিছু বলতে পারেন, এখন ছুঁচো গিলে নিয়েছেন আর বার করবেন কি করে? শুনলেন তো? তাহলে দেখেছেন ধর্ষণ করেছে, তাকে গণধর্ষণ করেছে, তার শারীরিক অবস্থার খারাপ হয়েছে, সেই ইনহেলার আনতে বলেছে তাও এনে দিয়েছে, ওষুধের দোকানের একেবারে নগদ 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 করি চাকদাই বড়ি, সমস্ত কিছু, সমস্ত প্রমাণ। তার জন্য তার সপক্ষে কথা বলা হচ্ছে, আইনজ্ঞ দাঁড়িয়ে দিয়ে। হ্যাঁ, ছি ছি, এটাই কি ভারতবর্ষের আইন? আমি জানি না মহামান্য আদালত কি করবেন। আমি আদালতের উপরে শ্রদ্ধা রাখি। সবচাইতে ব্যথা পেয়েছি যেটাই সেটা বলে রাখি। ওই নবগ্রাম চাণক্যের কিছু হিন্দু পরিবারের মায়েরা ঝাঁটা হাতে এসেছিলেন, আর যে ভাষাগুলো প্রয়োগ করেছেন আপনারা শুনুন। আমরা চাইবো অবিলম্বে কার্তিক মহারাজের অ্যারেস্ট এবং তারপরে কার্তিক মহারাজের শাস্তি। সত্যি শুনলেন তো? মনে করেন যদি মেনেও নেই যে এটা এরকম ঘটনা ঘটেছিল, এখনো তো প্রমাণ হয়নি, প্রমাণ হবেও না, মিথ্যা ব্যাপার। তথাপিও কি মা তোমরা এইভাবে ঝাঁটা হাতে আসতে পারো? কোন রাজনীতি করছো মা? ও মা, আমি জানি ওই এরিয়ার খবর, তোমরাও কিন্তু বাস করো মুর্শিদাবাদ জেলার মধ্যে। যে জেলার এমএলএ বলে আমরা 70% মুসলমান, 30% হিন্দু, কেটে ভাসিয়ে দেব ভাগীরথীতে। মা, একদিন মনে করবে অসীম সরকারের কথা, একদিন মনে করবে কার্তিক মহারাজের কথা। কার্তিক মহারাজের কি দোষ? তোমাদের সনাতনী হিন্দু এদের ঐক্যবদ্ধ হতে বলেছে। কেন? বাংলায় যে জেহাদিদের উন্মাদনা চলছে, তাণ্ডব নৃত্য চলছে, পিঠে বানাবার কথা বলে নিয়ে রাতের পর রাত ধর্ষণ করছে। হিন্দু রমণীদের যেভাবে ধর্ষণ করছে, হিন্দুদের যেভাবে ঘর থেকে টেনে টেনে কেটে কেটে বের করছে, আর এখানকার মন্ত্রী বলছে যে ইসলাম নিয়ে জন্মগ্রহণ না করেছে সে দুর্ভাগা, তাকে দাওয়াত দাও মুসলমান ধর্মে আসার জন্য। আর তুমি ঝাঁটা হাতে এসেছো কাকে মারবার জন্য? যে মানুষটি তোমাদের ঘরের একেবারে নিম্নমানের সন্তানদের লেখাপড়া শেখাবার জন্য নিজের জীবনের সুখ শান্তি সমস্ত ত্যাগ করেছে, যে মানুষটি তোমাদের বিপদের সময় ঝাঁপিয়ে পড়ে, সেই মানুষটির বিরুদ্ধে একটা অভিযোগ হয়েছে মাত্র। সত্য কি মিথ্যা না জেনে তোমরা ঝাঁটা নিয়ে নাচতে নাচতে চলে এলে। ছি 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 ছি। হায় রে আমার হিন্দু রমণী, আর তুমি বলছো সিঁদুরের অপমান করেছে। হায় রে আমার সিঁদুর। এটা সবচাইতে বড় ব্যথা পেয়েছি আমি। সমস্ত সনাতনীদের বলবো আপনারা ঐক্যবদ্ধ হন। বাংলার অবস্থা মোটেই ভালো না। আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে, আমার শেষ কথা, হীরক রানীকে 2026 সালে আরব সাগরে বিসর্জন দেবেন।
এবং স্বামীজি তিনি আবার মধ্যাহ্নকালীন সূর্যের ন্যায় উদ্ভাসিত হয়ে হিন্দু সনাতনীদের ঐক্যবদ্ধ করবার জন্য আবার জ্বলে উঠবেন, অবশ্যই জ্বলে উঠবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন। হরি বল।